চল, অধিকার নেওয়ার পালা। নিচে আসতেই অনেক বড় একটা ধাক্কা খেলাম, যাকে এক কথায় বলে টাসকি খাওয়া। সব মেহমানরা রুদ্র ভাইয়া আর আমার দিকে তাকিয়ে আছে। রুদ্র ভাইয়া চিল্লিয়ে বলে। আমি কাজে বিয়ে পড়ানো শুরু করুন। চমকে উঠে বললাম, বিয়ে? কার বিয়ে? আমি তো জানি না আজ কার বিয়ে। দাদি মুচকি হেসে এগিয়ে এলো, বলল, তোর আর রোদ্দুর। আমি চিৎকার করে বললাম, আমি লদুল ভাইয়াকে বিয়ে করব না, বিয়ে করতে পারবো না, আমি পারবো না, বিয়ে করব না আমি। চাচা চাচির দিকে দৌড়ে গেলাম, বললাম, আমি বিয়ে করব না, তোমরা কিছু বলো, লদুল ভাইয়াকে বোঝাও না। মা বাবা কিছু বলবে না, কেউ বলবে না। তুই অধিকার নিয়ে বলছিস, আমি তো অধিকার নিচ্ছি। চল। হাত ছাড়াতে চেষ্টা করে বললাম, বিয়ে করব না, না। হুট করে রদুল ভাইয়া ঝুঁকে ফিস ফিস করে কানের কাছে কিছু বলল। জমে গেলাম আমি, ঘৃণার দৃষ্টিতে তাকালাম, কিছু বললাম না। চুপচাপ বিয়ের পিঁড়িতে বসলাম। মিনিট 10 মধ্যেই 3 কবুলে রদ্দুর ভাইয়ের সাথে সারা জীবনের জন্য এক হয়ে গেলাম। তবে রদ্দুর ভাইয়ার কানে কানে কথাটা বলায় এখন রদ্দুর ভাইয়ের উপর ঘৃণা হচ্ছে আমার। ছি, সে এতটা নির্লজ্জ। মেঘালয় দ্রুত বেরিয়ে গেল, তার মুখটা দেখার মতো ছিল। এই লোকটার সাথে দেখা হওয়ার পর থেকে একের পর এক ঝামেলা লেগেই আছে। অসভ্য লোক, সকলের মুখে হাসি। সবচেয়ে বেশি খুশি মনে হয় চাচা চাচি দাদি রোহান আর রাজু ভাইয়া হয়েছে। তাদের খুশির অন্ত নেই। এখানে কিছু লোক আছে, তারা মোটেও খুশি নয়। মায়ের আপু আগেই চলে গেছে, কনার লিজা ভাবি মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে। একসাথে বসে আছি, একে একে পার্টির মধ্যে সবাই আমাদের কংগ্রাচুলেশনস জানাচ্ছে। এর মধ্যেই রোদ্দুর ভাইয়া আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে চোখ টিপ দিল। আমার অসহ্য লাগলো, চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই স্থির হয়ে থাকতে পারলাম না আর, ডুকরে কেঁদে উঠলাম। রোদ্দুর ভাইয়ার হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে দরজার দিকে দৌড় দিলাম। সবাই অবাক চোখে তাকিয়ে আছে, রোদ্দুর সহ। একটু থমকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার উপর ঝাঁপিয়ে পড়লাম। মানুষটাও আমায় নিমিষে বুকের মাঝে বন্দি করে নিল। পার্টি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিছু মানুষ ছিল, সবাই চলে গেছে। লিজা ভাবির পরিবারও। এখন পরিবারের মানুষ ছাড়া আর কেউ নেই, সবাই এগিয়ে এলো। এই মেয়ে, তুই তার উপর ঝাঁপি পড়লে কেন? আর এই ছেলে? এর মধ্যেই চাচি দাদিও ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ল। দরজার সামনেই শুরু হয়ে গেল কত বছরে জমে থাকা অভিযোগ, অভিমান, কষ্ট, আনন্দ আর হাজারো কথা ও প্রশ্ন। রোদ্দুর এখনো দূরে দাঁড়িয়ে আছে, দেখছে তার হুরপরির কান্না, দাদির কান্না, সাথে তার মায়েরও। আমি কান্না করছি তো করছি, হঠাৎ করে ভাইয়াকে ছেড়ে দিলাম। 2-3 কদম পিছিয়ে গেলাম। তা ছিল হেসে বললাম, আপনাকে আমার দেখা হয়ে গেছে মিস্টার ফারহান চৌধুরী। ইচ্ছে ছিল মৃত্যুর আগে একবার আপনাকে আমার চোখে দেখা হয়ে গেছে। ধন্যবাদ। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে উপরের দিকে দৌড় দিলাম। পেছন থেকে ফারহান ভাইয়ার ডাক ছিল বারবার, শুনিনি, শুনবো কেন? যে ভাই আজ দীর্ঘ 6 বছর পর এসেছে দেখা করতে, তার সাথে কি করব? আর কেনই বা করব? আমি তো খুনি, আমার মা বাবার খুনি আমি। সে আমার থেকে বয়সে বড় ছিল, বুদ্ধিমান ছিল, চতুর ছিল, আমি তো ছোট ছিলাম। মা বাবা তো তার একার ছিল না, আমারও ছিল। আমিও তার সাথে এতিম হয়েছি। তাহলে কেন সে আমায় সামলানোর পরিবর্তে ছেড়ে চলে গেল? আমি তাকে ভালোবাসি, আমার ভাইকে আমি অনেক ভালোবাসি। তবে এই ফারহান চৌধুরীকে না। আমি ভালোবাসি আমার সেই ভাইকে যে মা বাবার সময় ছিল, মা বাবার সাথে সাথে সেও মারা গেছে। আমি তাকে ঘৃণা করি, ঘৃণা করি আমি তাকে। হুর যেতেই ফারহান সহ বাকিরা চমকে উঠল। ফারহান নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু সেটা পরিস্থিতি আর সময় দুটোতেই দেরি করে ফেলেছে। বাজান তুই আইসোস? বাজান রে, সত্যি কইছে হুর, তোরে দেহনের জন্য মন কতই না ছটফট করে। আমার এমন করে ওই শরীর তো, তুই একমাত্র মায়ের নারী সেরা বাঁধন ছিলি, তাহলে ওর কীরকম লাগতো? আমি রোজ রাতে ওর ঘর থেকে কান্নার আওয়াজ পাইতাম। সেমরিটা কাঁদতো, কষ্ট পাইতো, কিন্তু কইতো না আমার। তুই এমন পাষাণ কি করে হয়েছিলি? আমাদের কথা একবারও মনে পড়ে নাই? আমরা কি তোর কেউ না? আমরা রেণু মা, তোমরা থামো তো, থামো। ছেলেটি ফিরেছে কি শুরু করেছ? ভেতরে আসতে দাও। এই ফারহান বাবা ভেতরে আয়। বাকিরা হা করে তাকিয়ে আছে। রাজু খুশিতে আত্মহারা হয়ে ফারহানের লাগেজগুলো ভিতরে নিল। রোহানকে ফিসফিস করে বলল,
ব্যাপার কি? ছেলেটি কে? অনেক হ্যান্ডসাম কিন্তু। হুরের ভাই। তাহলে হুর এগুলো বললো কেন? তা অনেক বড় ঘটনা। লিজা আর কণা নিরালস চোখে তাকিয়ে রইল। শালে সাহেবা, এগুলো কি বলছো? তুমি যার সম্পর্কে বলছো সে প্রথমত এ বাড়ির মেয়ে, তারপর আমাদের চাচাতো বোন, তারপর এখন বউ। ভেবেচিন্তে কথা বলো। তাছাড়া রোদ্রুর শুনতে পেলে একদম চুলো ছাড় দিবে না। রোদ্রু, রাজু, ফারহান কেউই না, তিনটাই সাইকো। কণা আর লিজা একটু চমকে উঠল। লিজা বলল, তাহলে আপনি? আমি আমার ছোট ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক তেমনই দুনিয়ার সবচেয়ে বেশি ভয়ও পাই। ওর ওপর থেকে শান্ত, কিন্তু ভিতর থেকে অনেক ভয়ঙ্কর। যারা ওর কাছাকাছি থাকে তারাই বসে। হুর যে জানে না তা নয়, বরং কাহিনীটা হুর থেকে শুরু হয়েছে। মানে? তাদের পরিবারে মেয়ে বলতে হুড়ি, কিন্তু আমার দাদার একটা গল্প আছে নীলতিমি নিয়ে, যা দাদা রোদ্রুরের চোরাবালি বলে। যেদিন হুড়ের জন্ম হয় সেদিন থেকে রোদ্রু ও পাল্টে যায়। বয়সী রোদ্রুরের পুষদার হয়ে যায়। সব কিছুর পিছনে ছিল দাদাভাই। দাদাভাই আর রোদ্রুর ছিল বন্ধুর মতো। আমি বলবো না যে হুর সুন্দরী, আহামরি সুন্দরী। হুর শ্যামবতী, শ্যাম সুন্দর যাকে বলে। আমি কখনোই হুরকে এই চোখে দেখি নাই, তবে রোদ্রুর ছোট থেকেই হুরের জন্য পাগল ছিল। হুরকে কাউকে ধরতে দিত না, সারাক্ষণ হুরের দিকে তাকিয়ে থাকা, এমন আর কি। হুর আর রোদ্রুরের আরেকটা বৈশিষ্ট্য ছিল, ওরা টমজেরির মতো ঝগড়া করবেই। তখন হুরের বয়স 5-6 হবে হয়তো। একটা ছেলে হুরকে চুমু দিয়েছিল গালে। ওমা, হুরের সে কি কান্না! রোদ্রু শুনে অনেক রেগে যায়। আমরা ভাবছি রোদ্রুর হয়তো ওই ছেলেটিকে কিছু বলবে, কিন্তু আমরা ভুল। রোদ্রুর হুরের গলা চেপে ধরে বলেছিল, তুই পিচ্ছি আমার, তাহলে বলা তোর চুমু দেবে কেন? তোকে মেরে ফেলবো। সে কি এক কাণ্ড! অবশেষে ছাড়ানো গেল। পরবর্তীতে জানতে পারি ওই ছেলেটা কলেজে পড়া এক ছেলে, যার পকেটে থেকে টাকা পড়ে গিয়েছিল। হুড়তা দেখে ফিরিয়ে দিয়েছিল, তাই চুমু দিছে। রুহান থামল। কণা বলল, তা নয় তো কি? এই যে হুড়ের নামটা দেখো, পুরো নাম কি? ফারিয়া আনান হুর। কিন্তু সেদিন ফারহান তার নামের সাথে নাম মিলিয়ে বোনের নাম রাখলো ফারিয়া। রুদ্রর কি কান্না আর কান্না! রাগে তো ফারহানকে ঘুষিও দিয়েছিল। দুইজনের পাল্টা ঝগড়া। অবশেষে দাদু থামিয়ে বলল, অনান হুর। অনান অর্থ এটি রৌদ্রোজ্জ্বল দিনে মেঘের ছায়া, ও আমার ছায়া। হুর মানে হুর। আমার নাম হামনাদ বিনতে রোদ্দুর, হতে হুর, বুঝছ? অবশেষে হুরের পুরো নাম ফারিয়া আনার হুর। আর কত কাহিনী আছে, পরে একসময় বলবো। রুহান ফারহানের দিকে এগিয়ে গেল। দাদি আর চাচি সোফায় বসে আছে। ফারহান তাদের এতক্ষণ সামলে শান্ত করেছে। ফারহান রোহানকে এগিয়ে আসতে দেখে মুচকি হেসে জড়িয়ে ধরল। রোদ্দুর এখনো দাঁড়িয়ে আছে। এখনো দাঁড়িয়ে থাকবি? তা নিউজ আমার কাছে পৌঁছে গেছে। আপনি ভয়ে আবার বোনকে কাগজে কলমে সবভাবেই আপনার নামে করে ফেলেছেন। বড্ড চতুর আপনি। আপনার কারণে সে আমাকে ভুল বুঝলো। রোদ্দুর অট্টহাসি দিয়ে ফারহানকে জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, এখনো কাছে পায়নি তো? তোরা দুইটা বড্ড নির্লজ্জ, এগুলো এভাবে কেউ বলে? এটা বলেই তিনজন হাসতে লাগলো। কেউ বুঝে উঠতে পারছে না তিনজন হাসছে কেন। তবে রাজু মুখ ফুলিয়ে বলল, আমি সেই বাদই গেলাম। তুই বাদ গেলে চলবে কি? করে? চল আজা, গালে সে মিল যা, ইন্তজার। রাজুও আনন্দে সামিল হলো। আমার কান্না থামছেই না। একটু আগে কত অপেক্ষা করলাম, সামনে এসেছে, কিছুই বলতে পারলাম না। আজ আবার কম ঘটনা ঘটেনি। আমার জীবনটা এতটা নাটকীয় না হলেও তো পারতো। আজ এত কষ্ট কেন লাগছে? আমার কথা কেউ বিশ্বাস করে না, শুনে না, মানে না। শালার জীবনটাই বরবাদ। না রোদ্দুর ভাইয়া শুনছেন, না ফারহান ভাইয়া। কেউ নেই আমার, কেউ নেই।
থাকবো না আমি এই পৃথিবীতে, আর থাকবো না, চলে যাব আমি বাবা মায়ের কাছে, অনেক দূরে চলে যাব। অন্যদিকে রোদ্দুর, ফারহান সহ সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য হুরকে বের করা। বোন, দরজা খুল। তোর সাথে আমার অনেক কথা আছে। একবার আমাকে আমার কথাগুলো বলতে দে, তারপর ভেবে দেখিস। হুর, দরজা খোল। আমার এগুলো ভাল লাগে না। আজ আমার বাসর রাত। কেমন, আমি আর বছরে বেচলে থাকতে পারবো না। রোদ্দুরের এমন নির্লজ্জ কথায় পরিবারের মাঝে যেন বোমা ফাটল। সবাই রোদ্দুরের দিকে তাকিয়ে আছে। রোদ্দুর না দেখার ভান করে বলল, আমার বউ, আমি যা খুশি তাই বলবো। তোমরা শুনতে ইষ্ট কেন? কান ধরে চেপে রাখো। তোমাদের মতো নির্লজ্জ মানুষদের আমি কোথাও আর দুটো দেখিনি। কান্না বন্ধ হয়ে গেছে রোদ্দুর ভাইয়ের কথা শুনে। দরজার ওপাশে আমিও যে সে যে আছে খেয়াল করিনি আমি। এই রোদ্দুর ভাই এতটা নির্লজ্জ হলে কি করে? আল্লাহ, কত বেহায়া এই পুরুষটা। এতদিন আমার সামনে শুধু আমাকেই বলতো, এখন তো পরিবারের সামনেও। চিৎকার করে বললাম, সবাই আমার দরজার সামনে থেকে দূরে সরে যাও, তোমাদের কারোর সাথে কথা বলা নেই আমার। আমি কারো কোনো কথা শুনতে চাই না, থাকতে চাই না আমি এই পৃথিবীতে, মরে যাব আমি। হঠাৎ রোদ্দুর ভাইয়া উচ্চ স্বরে হাসতে লাগলো, বলল, যখন তুই অধিকার দেশ নাই, তখন থেকে আমি তোর পিছু ছাড়িনি। এখন অধিকার নিছে, এখন কিভাবে ছেড়ে দিই? আচ্ছা, তোর বের হতে হবে না, আমি আসছি। ভ্রু কুচকে গেল। রোদ্দুর ভাইয়া আসবে কিভাবে? ঘরের জানালা সব বন্ধ করে দিলাম, খাটের উপর বসলাম, চিন্তায় আছি। রোদ্দুর ভাইয়া আসবে বলেছে, তার মানে সে আসবেই, কিন্তু কিভাবে? মিনিট দুয়েক পর হঠাৎ আমার রুমের থাকা লাইব্রেরিটা সরে গেল। আমি ভয়ে হাত দিয়ে চোখ চেপে ধরলাম, হাতের আঙুল ফাঁক করে দেখলাম লাইব্রেরিটা সরতেই একটা দরজা দেখা যাচ্ছে। দরজা দিয়ে রোদ্দুর ভাই আমার রুমে এলো। উনি আসার 10 সেকেন্ডের মধ্যে আবার লাইব্রেরিটা ঠিকঠাক হয়ে গেল। এতদিন সিনেমায় দেখেছি এসব সিক্রেট দরজা, রুম, আর আজ চোখের সামনে প্রমাণ পেলাম। চোখ থেকে হাত সরিয়ে রোদ্দুর ভাইয়াকে বললাম, এটা কি ছিল? আমার রুমে এই সিক্রেট দরজা এলো কোত্থেকে? আর তার চেয়েও বড় কথা, আপনি জানলেন কি করে? রোদ্দুর ভাইয়া কিছু না বলেই আমার পাশে এসে বসলো। আমি আর চোখে তার দিকে তাকালাম, তিনিও আমার দিকে তাকালেন। আর চোখে তাকাচ্ছিস কেন? এখন আমি তোর জামাই। কি প্রশান্তি। সোজা ছাপলেই তাকাতে পারিস, আমি কিছু মনে করবো না। আফটার অল, আমার সব কিছুই তোর। কথা না আর কিছু, যেন মুখ দিয়ে খই ফুটছে। দাঁতে দাঁত চেপে বললাম, আমি যা প্রশ্ন করছি তা বলেন। এই দরজা এলো কোত্থেকে, হ্যাঁ? রুদ্র ভাইয়া জ্ঞানী গুণী ভাব নিয়ে বলল, এটা আমার আর তোর রুমের সিক্রেট দরজা, আমি বানিয়েছি। এই রুমটা আমি যত্ন করে রাখছি, তাই। তাছাড়া তুই কতটা বেকুব মাইয়া রে। এই যে প্রায় প্রায় রাতেই মধ্যরাতে আমি তোর রুমে আসি, বারান্দা চেয়ারে বসে তোর সাথে প্রণয়ের কথা বলি। তুই তো দরজা বন্ধ করে বারান্দায় বসিস। কই, তখন তো আমাকে প্রশ্ন করিস না। গভীর ভাবনায় চলে গেলাম। সত্যি তো, আমি তো দরজা বন্ধ করে বসি, ধ্যাত ভুলেই গেছি। রুদ্র ভাইয়ার দিকে চোখ বড় বড় করে তাকালাম। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ। দরজা ধাক্কাতেই রুদ্র ভাইয়া বলল, সবাই যার যার রুমে যাও তো, যা যা কথা হবে কাল বইল। এখন আমি আমার বউয়ের সাথে প্রাইভেট সময় কাটাবো। কতদিন পর সিঙ্গেল থেকে মিঙ্গল হয়েছে, কতদিন পর সিঙ্গেল থেকে মিঙ্গল হয়েছে। কি প্রশান্তি। আমি দ্রুত রুদ্র ভাইয়ার মুখ চেপে ধরলাম, বড় বড় চোখ করে বললাম, লতুল ভাইয়া, আপনার মাথা কি ইলেকশন জিতে খারাপ হয়ে গেল নাকি? ও লতুল ভাইয়া, বাড়ির সবাই বাইরে, আপনি এগুলো কি বলেন? সবাই কি ভাববে? আপনি তো ভারী নির্লজ্জ মশাই। রুদ্র ভাইয়া হঠাৎ বিছানার দিকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমায়। বিছানায় 2 হাত চেপে ধরে বলল, তোমার চোর অধিকার পেয়ে গেছে। এই হুর পড়ে আজ তো মনে হয় আমাদের বাসর রাত। আয়, তোর একটু সোহাগ করে। হাত ছাড়িয়ে বিছানার চাদর নিয়ে নিজেকে পেঁচিয়ে বললাম, ছি ছি রুদ্দুল ভাইয়া, এগুলো কি বলছেন আপনি? আপনার লজ্জা করে না? আমার রুম থেকে বেরোন আপনি, না হয় আমি চলে যাব। রুদ্দুল ভাইয়া অট্ট হাসি দিয়ে আমার বিছানায় শুয়ে পড়লো, বলল, যা, বাইরে যা, বাইরে সবাই আছে, যা। আর তোর মনে হয় আজ আমি তোকে ছেড়ে দেব? বাইরে শোরগোল শোনা যাচ্ছে না, মনে হয় সবাই যার যার রুমে চলে গেছে। নিশ্চয়ই ভাইয়াও চলে গেছে। ঘড়ির দিকে তাকালাম, 11:30টার উপরে বাজে। হঠাৎ আমার হাতে টান পড়তেই আমি রুদ্দুর ভাইয়ার উপর হুড়মুড়িয়ে পড়ি। রুদ্দুর ভাইয়া আমাকে তার সাথে মিশিয়ে নিল। ছাড়ুন আমায় লতুল ভাইয়া, ছাড়ো। ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল আমায়। এখন ভাইয়া? সিরিয়াসলি হুর, ভাইয়া থেকে ছাই আমি সন্ধ্যা হয়ে গেছে, এখন তো ভাইয়াটা একটা বন্ধ কর। আমি উল্লো বনে গেলাম। এই লতুল ভাইয়ার মাথায় ইলেকশন জিতে ঠিক নষ্ট হয়ে গেছে।
না না, মনে হয় ওই কড়ই গাছের ভূত হঠাৎ এইখানেও হানা দিয়েছে। ছেড়ে দিন আমায়, আমার কেমন যেন লাগছে। আপনার কাছে আসলে আমার কেমন যেন লাগে। আপনি চাদরটায় রোদ্দুর ভাইয়াও ভাগিদার হয়ে গেল, মানে এক চাদরে আমরা দুজন। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি ক্রমশ। মুহূর্তেই রোদ্দুর ভাই আমায় ঘুরিয়ে নিচে ফেলে দিয়ে তার শরীরের সম্পূর্ণ ভরটা আমার উপর ফেলে দিল, অর্থাৎ আমার উপর তার অর্ধেক শরীর। হার্টবিট বেড়ে গেল, শরীরের রন্ধ্রে রন্ধ্রে মাদকতার আভাস। বিদ্যুৎ খেলছে। দুজনেই প্রাপ্তবয়স্ক নরনারী। পূর্ণতার এক গভীর নেশা ও খেলা মনের মধ্যে ভর করেছে। হঠাৎ করেই রোদ্দুর ভাই আমার কানে ফিস ফিস করে বলল, সেদিনের কথা মনে আছে, যেদিন তুই আমাকে বলেছিলে ভালোবাসার কথা? আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, লজ্জায় লাল হয়ে যাচ্ছি। ঘন ঘন শ্বাস ফেলছি দুজনে। কথা বলবো না তবু মুখ ফসকে বেরিয়ে গেল, হুম। রোদ্দুর ভাইয়া মুচকি হাসলো, এক হাতে আমায় আরো বেশি জড়িয়ে ধরলো, অপর হাতে লাইটটা অফ করে দিল। মুহূর্তেই রুমটা অন্ধকার হয়ে গেল। তবে জ্যোৎস্না স্নাত রাতে জ্যোৎস্নার আলোয় রুমে আবছা আবছা আলো রয়ে গেল, ঠিক দাদুর বলা রোদ্দুরে চোলাবালি। রোদ্দুর তার প্রিয়তমাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ পেয়ে এক অজানা সুখের সন্ধান খুঁজতে লাগলো। হুরের প্রতিটা পদক্ষেপ সে দেখছে, আরও দেখছে তার ছোঁয়ায় প্রিয়তমার হুঁশ হারানোর সুপ্ত ইচ্ছা বাসনা। তবে সে এখন হুরের কাছে যাবে না, হুরের অনুমতি ছাড়া। বড্ড বেশি ঝড় বয়ে গেছে আর যাচ্ছে। হুরকে সে সময় দেবে। হুর যেদিন তাকে কাছে আসার অনুমতি দেবে সেদিনই সে আসবে, আজ নয়। রোদ্দুর ভাইয়া হঠাৎ তার ঠোঁট দুটো আলতো করে আমার ঘাড় স্পর্শ করলো। আমার অদ্ভুত অনুভূতিগুলো আরো সপে রাখতে পারলাম না আর। রোদ্দুর ভাইয়াকে জড়িয়ে ধরলাম, তার বাহু খামচে ধরলাম। রোদ্দুর ভাইয়া কানের কাছে ফিস ফিস করে বলল, প্রিয়, তোমাকে সময় দিলাম, তুই মন খুলে আমাকে যখন চাইবি তখন আমি তোর কাছে তোর রন্ধ্রে রন্ধ্রে ছুঁয়ে দেখব। আজ দুজনে ক্লান্ত, ঘুমা। আমায় জড়িয়ে ধরে পাশে শুয়ে পড়লো। আজ চোখে কত স্বপ্ন, নতুন করে বাঁচার স্বপ্ন। সব কিছুই নতুন করে আবারও গড়ে তোলার আহ্বান। বহুদিন পর শান্তি খুঁজে পেলাম। হয়তো এই রোদ্দুর ভাইয়ার বাহুতেই আমি হুরের প্রশান্তি, শান্তি। চোখ দুটো থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। হয়তো বা এটাই প্রাপ্তির আনন্দ। সকালে ঘুম ভাঙতেই নিজেকে বন্ধ অবস্থায় পাই। চোখ ভালো করে মেলতেই দেখি পাশে রোদ্দুর ভাইয়া। সাথে সাথে মুখে হাসি ফুটে উঠলো। কাল রাতের ঘটনা মনে পড়তেই লজ্জায় ঘিরে ফেললো। আস্তে আস্তে রোদ্দুর ভাইয়ার হাত থেকে নিজেকে ছাড়িয়ে মুক্ত করলাম। রোদ্দুর ভাইয়ার দিকে তাকালাম। ঘুমন্ত রাজপুত্র লাগছে। না চাইতেও হঠাৎ করেই একটা কপালে চুমু খেয়ে বসলাম। আমি চুমু দিতেই রোদ্দুর ভাইয়া আড়মোড়ে জেগে উঠলো, বলল, নিঃসন্দেহে বলা যায় একটা নিষ্পাপ ব্যাচেলার ভার্জিন ছেলের ঘুমের সুযোগ নিচ্ছিস। কথাটা শুনতেই 440 ভোল্টের একটা ঝটকা খেলাম। শালার জীবনটাই বরবাদ। বাটা বলে কি, দ্রুতই এখান থেকে কেটে পড়া ভালো। আর কি কি যেন বলে, নির্লজ্জ একটা। এই খাটাস বেলগাছের আঠা এত নির্লজ্জ হলো কি করে? এমপি হয়ে আরও হয়ে গেছে। দ্রুত ওয়াশরুমে চলে এলাম। রোদ্দুর হুরের যাওয়া দেখে হাসছে। ভালোই জব্দ করেছে প্রিয়তমাকে। ওয়াশরুম থেকে বের হতেই চোখ পড়লো রোদ্দুর ভাইয়ার উপর। খাটে গোল মরি হয়ে বসে এক হাত ভাঁজ করে গালে রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমিও ভ্রু কুঁচকে তাকালাম, বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন? তাড়াতাড়ি নিজের গায়ের ওড়না জামা ঠিক করলাম। সব তো ঠিকঠাকই ছিল। মুহূর্তেই রোদ্দুর ভাইয়া বলল, এই, এগুলো ঢাকতে হবে না, তোর শুরুটা অঙ্গ প্রত্যঙ্গের মাপকাঠি কাল রাতে নেওয়া হয়ে গেছে। বাইরে রাস্তা, আমি তোর জামাই, জামাইয়ের সামনে একটু এলোমেলো অবস্থায় থাকতেই হয়, বুঝলি? নয় জামাই নেশাময় হয় না, সোহাগ করে না। আয়, তোকে কিছু সোহাগ করে দিই। গা পিতি চলে যাচ্ছে। এগুলো কি বলে? আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। বললাম, এখন আমি সত্যি ঈশ্বর হয়েছি। আপনাকে কড়ই গাছের ভূতে ধরেছে। আপনি এত নির্লজ্জ কেমনে হলেন? কোথায় নির্লজ্জ হলাম? আমি যদি বউকে না বলি কাকে বলবো? লিজে ভাবিকে, ইডিয়েট। এই হুড়পড়ি, আচ্ছা কাল রাতে তো আমি তোকে সোহাগ আদর কিছুই করিনি। তুই সকালে গোসল করে গেলাম। কি রে, কি বোঝাতে চাস? আমি সোহাগ আদর করলে ঠিক থাকতে পারবি তো? তাহলে চ, রাতের কাজটা এখন করি। আফটার অল সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েছে, ব্যাচেলর থেকে ডাবল হয়েছে, এখন ভার্জিন থেকেও মুক্তি চাই। ইস, তরস হয়েছে না? কান থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। অবাক কতটা হওয়া যায় তার থেকেও বেশি অবাক হয়ে রুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে আছি। কি গিরগিটি রে বাপু, বিয়ে হতে নাই কি সব কথার ফুলঝুরি তার। আল্লাহ, তুমি মাটি ফাঁক করে দাও, আমি ঢুকে যাই।
একটু লজ্জা নেই? হাতে থাকা টাওয়ালটা জেদ্দে রোদ্দুর ভাইয়ার দিকে ফিক্কে মারলাম। রোদ্দুর ভাইয়া ক্যাচ করে ধরে ফেললো। দূর থেকে কেউ বরকে মারে? কাছে ঠিক মতো মারতেও জানিস না, শিখিয়ে দিব, চল। জেদে চিৎকার করে বললাম, রোদুল ভাইয়া। হুম। ধপাধপ পায়ে দ্রুত দরজার দিকে এগিয়ে এলাম। আমি নিশ্চিত পাগল হয়ে যাব, উনি বড্ড নির্লজ্জ। হঠাৎ এমন টাইপ হয়ে গেল কেন? সরি, আগেও এমনই ছিল, তবে এত নির্লজ্জ কথা বলতো না। দরজা খুলতেই বাইরে ফারহান, রাজু, চাচা, চাচি, দাদি, রোহান, লিজা ভাবি দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে আমি চমকে উঠলাম। ওনারা এগুলো শোনেনি তো? হঠাৎ ফারহান ভাই আমার হাত ধরে ভেতরে প্রবেশ করলো, সাথে সাথে সবাই। রোদুর ভাইয়া খাটে বসেছিল, তাদের দেখে বলল, কি মায়েরই রে তোমরা, সদ্য বিবাহিত কাপলদের রুমে হুট করে প্রবেশ করে ফেললে। এখন তো আমার বউয়ের সাথে। চুপ! এই চুপ, একদম চুপ! তুই এত ঠোঁটকাটা নির্লজ্জ হলি কি করে? তোর কথা শুনলেই আমার কান থেকে গরম ধোঁয়া বের হয়। আজকালকার যুগে পোলাপাইনরা আর কি বলবো। রোদুর ভাইয়া খাটে বসেছিল, এখন ধপ করে শুয়ে পড়লো। বলল, বউ আমার, রুমটা আমার, তোমরা সবাই আমার। আমি বলবো না তো কি করব? তাছাড়া তাছাড়া তোমাদের শুনতে বলে কে? আমার রুমে প্রবেশ করেছো কেন? আমার বউকে ছেড়ে দিয়ে তোমরা চলে যাও, আমার রোমান্স করতে ইচ্ছে করছে। দাদি রোদুর ভাইয়ার কাছে গিয়ে কানটা ধরে মুচড়ে দিয়ে বলল, পেকে গেছিস তাই না? তোর জিনিস তো তুই পেয়েই গেছিস, তাহলে পাগলামি কার জন্য? সে তো তোকে ছাড়া কোথাও যাচ্ছে না, বরং জন্মের পর থেকেই তোর নামই জপে। দাদি ফিসফিস করে কানের কাছে কিছু বলল। রোদুর ভাইয়া মুচকি হেসে বলল, ওকে। আমি এগুলো দেখে আকাশ থেকে পড়ছি। এর মধ্যেই আমার ভাইয়া আমায় জড়িয়ে ধরলো, কপালে একটা পরশ দিল। আমি নিজেকে আর সামলাতে পারলাম না, ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়লাম। আজও কান্না করছি। কোন বোন পারে তার ভাইয়ের উপর রাগ করে থাকতে? পারে না, কোনো বোনই পারে না, আমিও পারলাম না। ভাইয়ের বুকে মাথা রেখেই বললাম, আমাকে না ছেড়ে গেলে কি হতো ভাইয়া? আমি তো এতটা বছর অনেক কষ্টে ছিলাম, তুমি তো কোনোদিন জানতেই চেষ্টা করনি। যখন কল করতে, দাদুর সাথে কথা বলতে। কেন ভাইয়া, কেন? তুমি অনাথ হয়েছ, আমি কি অনাথ হইনি? তুমি মা বাবা হারিয়েছ, আমি হারাইনি বাবা মাকে। তুমি তো বড় ছিলে, বুঝ জ্ঞান ছিল, কিন্তু আমি তো ছোট ছিলাম। তোমার কি আমার সামলানোর কথা ছিল না? ভাইয়ার বুক থেকে মাথা উঁচু করে তাচ্ছিল হাসি দিয়ে বললাম, নিশ্চিত জানতে পেরেছো বাবা মা আমার কারণে মরে যায়নি, তাদের তো ইচ্ছাকৃত খুন। আমাকে কিছু বলতে দে। আমি আমার মা বাবার অ্যাক্সিডেন্ট নিজ চোখে দেখেছি। আমি আমি কখনোই ভুলতে পারিনি। তুই যদি সেদিন আমার কথা মানতি, হয়তো আমাদের মা বাবা ওভাবে মারা যেত না। যাই হোক, মানুষ মৃত্যুবরণ করবেই। নিয়তি কোথায় কখন কারে নিয়ে যায় আমরা বলতেই পারবো না। তবুও আমি ছোটই ছিলাম তখন, জ্ঞান বুদ্ধি নাই, তাই ব্যাপারটা বুঝতে পারি নাই। মা বাবার মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিলেন আমি যেন তোর খেয়াল রাখি, কিন্তু আমি কি করে রাখবো? আমি নিজেই তো ভাঙাচোরা অবস্থায় ছিলাম। তবে রোদ্দুর ছিল একমাত্র ভরসা। আমি জানতাম আমার থেকে ও ভালো তোকে রোদ্দুর রাখতে পারবে। তাই আমি সেদিন মামা মামির সাথে অ্যাব্রোডে চলে যাই আর তোকে রোদ্দুরের নিকট আমানত হিসেবে রেখে যাই। আমি জানি রোদ্দুর তোকে ঠিক এই পরিস্থিতিতে সামলে নেবে, স্বাভাবিক করেই তুলবে। আমি ফিরতাম, তোর সাথে কথাও বলতাম, কিন্তু আমাদের মাঝে কিছুটা দূরত্ব এসে গিয়েছিল। আমি তোকে কল দিতাম, কিন্তু কথা বলে সাহস জুগিয়ে কথা বলতে পারতাম না। তাই তোর দাদির সাথে কথা বলতাম, রোদ্দুর, রোহান, রাজু ওদের সাথে কথা বলতাম, তোর খোঁজ খবর নিতাম। এমন কোনো দিন নেই যে খোঁজ খবর না নিতাম। আমি ভাইয়াকে আবারও জড়িয়ে ধরলাম। ভাইয়াও আমায় জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দে কলিজা। আমি আর তোকে দূরে যেতে দিব না। আমি তোকে বড্ড ভালোবাসি, বড্ড বেশি। তুই ছাড়া আমার কে আছে বল? আমি চোখের অশ্রু মুছে বললাম, আমিও তোমায় অনেক ভালোবাসি ভাইয়া, অনেক। তোমাকে। এর মধ্যেই রোদ্দুর ভাইয়ার বোম ফোটার মতো কথা। উনি দ্রুত এগিয়ে এসে আমাকে ফারহান ভাইয়ের থেকে সরিয়ে বুকের বাম পাশে হাত রেখে বলল, কি শুরু করেছিস? আমার এখানে কষ্ট হচ্ছে তো। আর ফারহান, তুই আমার বউর কপালে চুমু দিচ্ছিস কেন? আমার জড়িয়ে ধরেছিস, আমার হিংসে হচ্ছে। আমি সহ সবাই উল্লু বনে গেলাম। সবাই হাসতে শুরু করলো। ফারহান ভাইয়া রোদ্দুর ভাইয়ের পেট বরাবর দিল একটা ঘুষি, আর পিঠে ধুম করে একটা। সত্যি তুই নির্লজ্জ হয়ে গেছিস।
এমপি হয়ে কি মাথা গেছে? এই শোন, আমার বোন আমি নিয়ে গেলাম, ধারের কাছেও আসবি না আমার বোনের। দূরে যা, যা দূর হ। এটা বলেই দুজন উচ্চ স্বরে হেসে উঠল। খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছি। অনেকদিন পর আজ আমি সত্যি খুব খুশি, মনে এক আলাদা প্রশান্তি পাচ্ছি। লিজা ভাবি খাবারের মাঝে মুখ চেপে ধরে দ্রুত ওয়াশরুমে চলে গেল। আমরা সবাই একটু অবাক হয়ে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে লিজা ভাবি এইদিকে আসতে হঠাৎ ধপ করে নিচে পড়ে গেল। কিসের খাওয়া কিসের কি, সবার মাঝেই ভয় চলে এলো। রোহান ভাইয়া দ্রুত এগিয়ে গেল। লিজা ভাবিকে রুমে শুয়ে রেখেছে, ডক্টর এসেছে, পরীক্ষা করছে, সবাই টেনশনে আছে। অবশেষে ডক্টর যা বললো তাতে আমাদের বাড়িতে খুশির মধ্যে আরও খুশি বেড়ে গেল। কেটে গেল আরও 2 দিন। রোদ্দুর ভাইয়া আর আমার সম্পর্ক আরও মজবুত হয়েছে। রোদ্দুর ভাইয়া যে এত ভয়ঙ্কর আর নির্লজ্জ, বাপ রে! আমি এর সাথে কি করে সারা জীবন সংসার পাতবো? নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। রাত হয়েছে, রোদ্দুর ভাইয়া অনেক বিজি, দায়িত্ব অনেক, নেতা সাহেব বলে কথা। তবে যেটুকু সময় বাসায় থেকে আমাকে জ্বালিয়ে মারে। আমার ভালোই লাগে। এগুলোই ভাবছিলাম আর মুচকি হাসছিলাম। হঠাৎ রোদ্দুর ভাইয়া হন্তদন্ত হয়ে ছুটে এলেন। বললাম, কি হয়েছে আপনার? এত তাড়াহুড়ো করে এলেন যে? রোদ্দুর ভাইয়া আয়েসি ভঙ্গিতে খাটে বসলো। এই এক ছেলেরে বাপু, মতিগতি ভাবসাব কিছুই বুঝতে পারি না। চাচা চাচি কি খেয়ে একে যে জন্ম দিছে আল্লাহ জানে। ভ্রুকুচকে তাকালাম। তেমন কিছু না, সারাদিন বাসায় ছিলাম না, ওই তোকে একটু মিস করছিলাম। রাত তো কম হলো না, জেগেছিস কেন? বরের বুক ছাড়া ঘুম আসে না বলছে। আম্মা আব্বা গো, তোমরা তোমাদের সাথে আমাকে কেন নিয়ে গেলা না? এক পাগলের কাছে রেখে গেছো। কয়েকদিন পর আমি পাবনা হসপিটালে যাব, নিশ্চিত দেখে নিও। এতদিন কিচ্ছু বলি নেই এই ব্যাটারে, এবার আমার পালা। একটা বেকুব মার্কা হাসি দিয়ে খাটের উপরে বসে পড়লাম আমি। রোদুল ভাইয়াকে জড়িয়ে ধরলাম, বললাম, রোদুল ভাইয়া, ও রোদুল ভাইয়া একটু সোহাগ করো না। রোদুল ভাইয়া লাফিয়ে উঠলো, বলল, ছাড় আমাকে ছাড়। ওই হঠাৎ তোর কি হলো? মুখটা কাঁদো কাঁদো ভাব করে বললাম, আমার আর ভালো লাগে না। লিজা ভাবিরও বেবি হবে, আমারও তো তাই চাই, তাই না? তুমি তো আমার বর, আমাকে একটা বেবি এনে দাও না। সরি চলেন না বেবি আনার দেশে যাই। রোদ্দুর ভাইয়া মনে হয় 440 ভোল্টেজের ঝটকা খাইছে। নিরলস মার্কা চোখে তাকিয়ে আছে, বলল, তুই আপনি থেকে তুমি তো এসে গেছিস। কি তোর বেবি লাগবো? ওই হত ছাড়া মাথা মোটা মাইয়া, তোর কাছে একবার গেছি আমি যে তোর বেবি হবে? লিসা ভাবির কাছে রোহান ভাইয়া। কান গরম হয়ে গেছে, ধোয়া বের হচ্ছে কান থেকে, ভেতরে ভেতরে লজ্জাও লাগছে। রোদুর ভাইয়া তো ঠোঁট কাটা নির্লজ্জ, তবু লিজা ভাবি আর রোহন ভাইয়ের সম্পর্কে এটা বলবে জানা ছিল না আমার। নিজেকে সামলে বললাম, অত কিছু জানতে চাই না, আমার বোঝা হয়ে গেছে আপনি আমাকে বেবি দিতে পারবেন না, আপনার দ্বারা সম্ভবই না, আমি অন্য ব্যবস্থা করে নিব। মুখ চেপে ধরলাম, ভুল সময় ভুল কিছু করে ফেলেছি। দ্রুত কাঁথা গায়ে অপর পাশে হয়ে শুয়ে পড়লাম আমি। রোদ্দুর লাস্টের কথাটা ভালো মতো বুঝে উঠতে পারে নাই, তবে এটা ভালো বুঝেছে তার প্রিয়তমা তাকে নিয়ে মজা করেছে ভালোই। রোদ্দুর বাঁকা হাসি দিল, মনে মনে বলল, অনেক অপেক্ষা করেছে, আর না, আজ নিজে থেকে আমার কাছে ধরা দিয়ে ফেলেছিস। সেকেন্ড 10 পর ঘাড়ে স্পর্শ পেলাম, মুহূর্তেই শরীরের সমস্ত লোম শিউরে উঠল আমার। হঠাৎ কানে উষ্ণ ঠোঁটে ছোঁয়া পড়তেই শরীরে ভেতর বিদ্যুৎ খেলে গেল। রোদ্দুর ভাইয়া ফিসফিস করে বলল, তোর তো বেবি লাগবে, আমারও লাগবে। বয়স তো কম হলো না, আর 2 বছর পর বুড়া হয়ে যাব, আমারও বেবি চাই। পুরো শরীর কাঁপছে। রোদ্দুর ভাইয়া তার দিকে টান দিতে আমি হুড়মুড়িয়ে তার দিকে ঘুরে গেলাম। দুজনের নিঃশ্বাসই দুজনের উপর পড়ছে। কাপা ঠোঁটে কিছু বলবো তার আগেই আমার ঠোঁট দুটো রোদ্দুর ভাইয়ার কবলে। দীর্ঘ গভীর ঠোঁটের ছোঁয়া, বড় বড় নিঃশ্বাস নিচ্ছি দুজন। হার্টবিট বেড়ে গেছে। রোদ্দুর ভাইয়া ঠোঁট রেখে গলায় উড়ুতে আর ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়েই যাচ্ছে। পাগল হয়ে যাচ্ছি, না পারতে জড়িয়ে ধরলাম তাকে। দুটি মনের মিলনেই সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক হলেই মায়ার চাদরে জড়ায়, আর এই মায়ার চাদর তখনই পবিত্র হয় যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আজ রোদ্দুর আর হরির একই হয়েছে। রোদ্দুরে চোরাবালি এক হয়েছে। প্রকৃতির ধারাবাহিক নিয়মে পবিত্র বন্ধনে আবদ্ধ হলে সর্বদাই নরনারী পূর্ণতার দিকে পা বাড়ায়, আর সেই পূর্ণতাই হলো দুটি মন এক হওয়া। কেটে গেল আরো 6 মাস। এর মাঝে একদিন মায়ের আপু বাসায় এসে অনেক হাঙ্গামা করেছে, আমাকে কত কথা বলেছে। তার মাও কম কিছু বলেনি। রোদুর ভাইয়া সেদিন অনেক কিছু বলেছে, তারা চলে গেছে। শুনেছি মায়ের আপু নিজের কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছে।
ভার্সিটিতে এসেছি। আমি এত ঝামেলার মধ্যেও লেখাপড়া ছাড়িনি। রোদ্দুর ভাইয়া পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। যাই হোক, আমি আর লাবণী ক্লাস শেষে বের হলাম, গেটের দিকে যাচ্ছি। হঠাৎ সামনে মেঘালয়ের আগমন। মেঘালয়কে দেখেই রাগ উঠে গেল আমার। গা পিত্তি রাগে রিডি করছে আমার। মেঘালয়কে পাশ কাটিয়ে পা বাড়াতে মেঘালয় আবারও সামনে এসে দাঁড়ায়। আমি বললাম, এই ছেলে, পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? আজব তো, যেতে দিন। চুপ, আপনার যাওয়ার হলে আপনি যান, আমি ফুলপুরির সাথে কথা বলতে এসেছি। আমি বললাম, আপনার সাথে কোনো কথা নেই। আমি বিবাহিত মেয়ে, আমার হাজব্যান্ড দেখলে এটা আমার সংসার জীবনে ক্ষতিকর প্রভাব ফেলবে। আর হ্যাঁ, দূরে থাকুন। আমি এখন হুর না, আর না আপনার বলা ফুলপুরি। আমি এমপি হামনাদ বিন রোদ্দুরের ওয়াইফ, মিসেস রোদ্দুর। সামনে থেকে সরেন। মেঘালয় তবুও সামনে থেকে সরছে না। লাবণীকে নিয়ে পাশ কাটিয়ে পা বাড়াতে মেঘালয় আমার হাতটা ধরে ফেললো। মুহূর্তেই রাগ উঠে গেল। আগের হুর আর আমি নেই এখন যে মেঘালয়কে ভয় পাবে। আমি অনেক পাল্টেছি, পরিস্থিতি আমার শক্ত বানিয়েছে। সাথে সাথে পেছন ঘুরে হাত ছাড়িয়ে নিয়ে ঠাস করে পুরো ভার্সিটির সামনে মেঘালয়ের গালে চড় লাগিয়ে দিলাম। চিৎকার করে বললাম, আপনাদের মতো ছেলেদের জন্য আমাদের মতো সহজ সরল মেয়েদের জীবন না নরক হয়ে যায়। লজ্জা শরমের একটা লিমিট থাকা দরকার, আপনি সেটাও ক্রস করেছেন। সাহস তো কম নয়, আমার হাত ধরেছেন। আমি বিবাহিত মেয়ে, কতবার বলবো আপনাকে? আপনার জন্য আমার জীবন ওলট পালট হয়ে গেছে। সামনে থেকে যদি আর কোনোদিনও আমার সামনে এসছেন, আই সোয়ার খুন করে ফেলবো আমি আপনাকে। পুরো ভার্সিটির মানুষ জমে গেছে। হন হন করে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। অন্যদিকে মেঘালয়ও ভাবতে পারে নাই ফুলের মতো নরম মেয়েটি এতটা জেদি। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই তাকিয়ে আছে। মুহূর্তেই হাতের মুঠো মুঠ করে ধরল, বিড়বিড় করে বলল, ছাড়বো না কাউকে। বিবাহিত তুমি, তাই তো তোমাকে আমি বিধবা বানাবো। তোমাকে এই চরের শোধ দিতে হবে, দিতেই হবে। আমার রাখলে করে রাখবো। বাসায় এই ঘটনা কাউকেই বললাম না। চলে গেল আরও 1 মাস। ইদানিং রোহান ভাই আর লিজা ভাবির মধ্যে মনোমালিন্য দেখা যাচ্ছে। পরিবারের লোকজনকে বুঝতে দেয় না, তবে আমি বুঝতে পারছি। রোদ্দুর ভাইয়ের সাথে যে আলোচনা করব তারও সময় পাচ্ছি না। ইদানিং খুব বিজি সে। লিজা ভাবির 9 মাস চলছে। ইদানিং দাদি খুব বেশি অসুস্থ থাকে। আমি এক হাতে সব সামনে হিমশিম খাচ্ছি। আজ রোদ্দুর ভাইয়া বলছে তার মিটিং আছে, তাই একদিনের জন্য সে আউট অফ সিটি যাবে। রোদ্দুর ভাইয়া যেন আজ একটু সময় করে অফিসে যায় আর বাবাকে হেল্প করে। এই কথাই সিদ্ধান্ত হলো। সন্ধ্যা হয়ে গেছে, আমি নিচে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য যাব। লিজা ভাবিকে সিঁড়ির উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে দেখেছি। খুব হাইপার সে, মুখও গম্ভীর। আমি সিঁড়ির ধাপে আসতেই শুনলাম লিজা ভাবি বলছে, অনেকদিন হয়েছে, মুখ্যম সুযোগ পেয়েছি, ও লাশ দেখতে চাই। আমি চমকে উঠলাম। বললাম লাশ? কিসের লাশ? লিজা ভাবে চমকে উঠল। পেছনের দিকে তাকিয়ে আমাকে দেখে সরতেই সিঁড়ির ধাপে পা পিছলে পড়ে গেল। ভরা পেট নিয়ে সিঁড়ি থেকে পড়তেই চিৎকার করে উঠল, রক্ত। আমি লিজা ভাবি বলে চিৎকার দিয়ে নিচে চলে এলাম। বাড়িতে কোনো পুরুষ নেই, কি করব আমি? আমার চিৎকারে মা চাচি দৌড়ে এলো। উনি লিজা ভাবির এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। আমি কি করব বুঝতেই পারছি না। এর মধ্যে এই রাজু ভাইয়া এলো। রাজু ভাইকে দেখে আমি ভরসা পেলাম। রাজু ভাই দ্রুত এগিয়ে এসে লিজা ভাবিকে কোলে করে তুলে নিল হসপিটালে। চিন্তায় আছি। রাজু ভাইয়ের মা বাড়িতে এসেছে দাদির খেয়ালের জন্য। অপারেশন থিয়েটারে লিজা ভাবি, আমি, রোদ্দুর, রোহান ভাইয়া আর বাবা, এদের নাম্বারে বারবার কল দিচ্ছি, লাগাতার দিয়েই যাচ্ছি, কেউ রিসিভ করলো না। রাজু ভাইয়া রক্তের জন্য এদিক সেদিক দৌড়াচ্ছে। আমি চিন্তায় শেষ। 1 ঘন্টা ধরে অপারেশন থিয়েটারে রাজু ভাইয়া রক্ত জোগাড় করেছে। 10 মিনিট পর বাচ্চার চিৎকারের আওয়াজ। একটা নার্স একটা ফুটফুটে বাচ্চা নিয়ে বের হলো। আমি এগিয়ে গেলাম, আমার কোলে দিল, বলল কন্যা সন্তান হয়েছে। ইস কি সুন্দর, ভালো লাগছে আমার। মাও দেখছে, রাজু ভাইয়াও। হঠাৎ করেই রাজু ভাইয়ার ফোনে কল এলো। রিসিভ করতেই রাজু ভাইয়ার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। রাজু ভাইয়া আমার পেছনে তাকিয়ে আছে, যেন এমন কিছু দেখেছে যা অবিশ্বাস্য। আমি বাচ্চাকে কোলে নিয়ে পেছনে ঘুরতেই দেখি রোদ্দুর ভাইয়ার রক্ত মাখা অবস্থায়। ভয় একটা ঢোক গিললাম। নার্স, ডক্টর সবাই দৌড়ে দুটো বেড অপারেশনের থিয়েটারে, অপর পাশের অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। চাচি রোহান বলে সেখানেই অজ্ঞান হয়ে গেল। আমি সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটাকে খুব ভালো করে জড়িয়ে ধরে সামনে এগোলাম।
রোদ্দুর ভাইয়ার সামনে। রোদ্দুর ভাইয়া আমার দিকে তাকিয়ে ধপ করে নিচে বসে পড়লো। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে শূন্য হয়ে দাঁড়িয়ে আছি। চাচা আর রোহান ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি একবার কোলে থাকা বাচ্চাটার দিকে তাকাই, তো আবার অপারেশন থিয়েটারের দিকে, আবার রোদ্দুর ভাইয়ার দিকে, আবার লিজা ভাবির রুমের দিকে। আমি যেন শূন্যে হারিয়ে গেছি, শূন্যে। এর মধ্যেই ডক্টর হন্তদন্ত হয়ে বের হলো, বলল, রোগীদের গার্জিয়ানকে। রাজু ভাইয়া এগিয়ে এলো, বলল, আমি কি হয়েছে বলুন? আমি দুঃখিত, একজনের শার্ট ডেট আর আরেকজনের তার ভিতরের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। আমরা কিছু করতে পারবো না। রোগীর হাতে বেশি সময় নেই, গিয়ে কথা বলুন। কথাটা শুনতেই হাত পা অবশ হয়ে আসছে। মনে হচ্ছে বেবিটা পড়ে যাবে হাত থেকে। সত্যি কি পড়ে যাবে? আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। রোহান ভাইয়া মাস্ক দেওয়া অবস্থায় শুয়ে আছে, বড় বড় শ্বাস নিচ্ছে। আমি অস্ফুট কণ্ঠে বললাম, রোহান ভাইয়া। সাথে সাথেই কোলে থাকা বাচ্চাটা চিৎকার করে কান্না শুরু করলো। বাচ্চাটা চিৎকারে রোহান ভাইয়া চোখ মেলে তাকালো, আমাকে হাতের ইশারায় ডাক দিল। আমিও এগিয়ে গেলাম, কিন্তু শরীর কাঁপছে আমার। চেয়ারে বসে বাচ্চাটা রোহান ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বললাম, তোমার মেয়ে। রোহান ভাইয়া বাচ্চাটাকে জড়িয়ে ধরলো, মাস্কটা খুলে কপালে একটা পরশ দিল, কাপা কাপা কণ্ঠে বলল, ভালো থাকিস মা, আমি তোকে অনাথ করে চলে যাচ্ছি। আমি যাচ্ছি না, তোর মা আমাকে থাকতে দিল না। বাচ্চাটা পুনরায় আমার দিকে এগিয়ে দিয়ে বলল, হুর, আমাকে একটা কথা দিবি? আমার শেষ অস্তিত্বটাকে কি তুই আর রোদ্রুদ তোদের নামে বড় করবি? ওর মা একটা খুনি, আমার আর বাবার। আমার একটা ডায়েরি আছে, ওটাই আমি প্রমাণ রেখেছি। ওটা আমার কাবাডে আসে। ভুল হয়ে গিয়েছে, সে ভুলের ভয়ঙ্কর মাসুল দিতে হচ্ছে। কথা দে আমাকে। আমি ডুকরে কেঁদে উঠলাম। রোহান ভাই আমাকে কেন বলছে এগুলো? বললাম, তোমার কিচ্ছু হবে না রোহান ভাইয়া, কিচ্ছু না। তুই কথা দে হুর, আমার শেষ অস্তিত্বটা তোর হাতে, তোর পরিচয় বড় করবি। আমি বললাম, আমি তোমায় কথা দিচ্ছি রোহান ভাইয়া। সাথে সাথে রোহান ভাইয়া মুচকি হাসলো, বলল, আমি বাঁচতে চাই রে হুর, আমার মেয়েটা। রোহান ভাইয়া নিশ্চুপ হয়ে গেল। নিজেকে আর শান্ত রাখতে পারলাম না, চিৎকার করে কেঁদে উঠলাম। বললাম, ও রোহান ভাইয়া, তুমি কথা বলছো না কেন? রোহান ভাইয়া, ওঠো না, কথা বলো, তোমার বাবুটাকে দেখো। রোদ্দুর ভাইয়া, আপনি কোথায়? রোহান ভাইয়া কথা বলছে না কেন? রাজু ভাইয়া আমায় এসে ধরলো। বাচ্চাটা আবারও আমার কোলে দিয়ে বলল, তুই ভেঙে পড়িস না, বাচ্চাটাকে দেখ। আমি যেন নিস্তেজ হয়ে পড়েছি। হেঁটে হেঁটে রোদ্দুর ভাইয়ের সামনে এসে বসে পড়লাম। বাচ্চাটাকে রোদ্দুর ভাইয়ার কোলে তুলে দিলাম। রোদ্দুর ভাইয়া চমকে আমার দিকে তাকালো। বললাম, রোহান ভাইয়ার শেষ চিহ্ন। চৌধুরী বাড়ির পরিস্থিতি খুব ভয়াবহ, দাদির অবস্থা খুবই খারাপ। বাবা আর রোহান ভাইয়ার মৃত্যুতে মা আর দাদির অবস্থা করুন। একদিন হয়ে গেল বাচ্চাটা লিজা ভাবির কাছে। লিজা ভাবি চুপচাপ। রোদ্দুর ভাইয়া নিজেকে রুম বন্দি করে রেখেছে। কি করব কিভাবে সামাল দেব ভাবতেই পারছি না আমি। হঠাৎ বাচ্চাটার চিৎকার শুনে আমি দৌড়ে লিজা ভাবির রুমে গেলাম। দরজার সামনে আসতে লিজা ভাবি কাউকে বলছে, এটা ভালো করে না, উল্টো হয়ে গেছে। এই বাচ্চাটাকে নিয়ে এখন আমার সমস্যা আছি। আমি দ্রুত রুমে ঢুকে গেলাম। লিজা ভাবি কাউকে রুমে ঢোকার শব্দে চমকে আমার দিকে তাকালো, একটু থমকে গেছে। আমি দৌড়ে বাচ্চাটাকে কোলে তুলে নিলাম। রোহান ভাইয়ার সেদিনের কথা মনে পড়ল। লিজা ভাবি খুন করেছে, তার বলা ডায়েরি। দ্রুত কাভার্ডের কাছে গেলাম। কাভার্ড খুলে দেখি ডায়েরিটা সাথে নিয়ে ঘরের বাইরে পা বাড়াতে লিজা ভাবি বলল, আমার রুমে আমার অনুমতি না নিয়ে ঢুকেছো কেন? তার উপর তুমি এই ডায়েরি হাতে নিয়েছো কেন সাহসে? এটা রোহানের ডায়েরি না, তুমি জানলে কি করে ওটা ওখানে আছে? আর বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ? তার দিকে না ঘুরেই বললাম, মাফিয়া এইচবি রৌদ্রের কাছে। দ্রুত আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। অন্যদিকে লিজা ভয় পেয়ে গেছে, দ্রুত হুড়ের পিছনে ছুটল, কিন্তু দরজার সামনে এসেই দেখলো দরজা বন্ধ। লিজা ভাবি চিৎকার করতে লাগলো। তার চিৎকার এই বাড়ির সব মানুষ এক হয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো ভেবেই নিয়েছি কি করব আমি। যেহেতু আমার এই রুম আর রোদ্দুর ভাইয়ার রুম দুটো একটা সিক্রেট দরজা আছে, তাই আমার রুম থেকে রোদ্দুর ভাইয়ার রুমে প্রবেশ করলাম। রোদ্দুর ভাইয়া হাঁটু মোড়ে মাথা ভাঁজ করে বসে আছে খাট ঘেঁষে।
আমার প্রবেশ করার শব্দে এবং বাইরে চিৎকার চেঁচামেচিতে রোদ্দুর ভাইয়া আমার দিকে মাথা তুলে তাকালো। রোদ্দুর ভাইয়ার দিকে তাকিয়ে আছি। একদিনই নিজের অবস্থা করুণ করে ফেলেছে। রোদ্দুর ভাইয়ের দিকে তাকালেই আমার বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছে। একদিন এই বাবা ভাইকে হারিয়ে ভেঙে পড়েছে সে। আমার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। আমারও তো মা বাবাকে হারিয়েছিলাম আমি। হঠাৎ রোদ্দুর ভাইয়ার কথায় ধ্যান ভাঙলো। তুই আবারও বাচ্চাটাকে কোলে নিয়ে এদিক সেদিক ঘুরছিস? যেখানে খুশি সেখানে যাও প্লিজ। এখন আমাকে একা থাকতে দে। আমার রুম থেকে যা। আমি হিসেব মেলাতে পারছি না। একা থাকতে দে হুর। আমি রোদ্দুর ভাইয়ার দিকে এগিয়ে এলাম। তার সামনে হাঁটু গেড়ে বসলাম। বাচ্চাটাকে একটু জোরপূর্বক তার কোলে দিলাম আমি। হাতে থাকা রোহান ভাইয়ার ডায়েরিটাও। রোদ্দুর ভাইয়া থমকে গেল। বাচ্চাটাকে দিকেই তাকিয়ে আছে সে। দুই চোখে অশ্রু। এক হাতে বাবুকে বুকে বাহুতে আদরে জড়িয়ে ধরে সে। অপর হাতে রোহান ভাইয়ার ডায়েরিটা এপিট ওপিট করে নাড়িয়ে বলল, এটা তো রোহন ভাইয়া ডায়েরি। তুই পেলে কোথায়? আর আমাকে কেন এটা দিচ্ছিস? দেখ হুর, আমার মাথা ঠিক নেই। আমি ঠিক নেই। পরে খারাপ কিছু হয়ে যাবে। বাবুকে নিয়ে যা। কান্না করে দিলাম। বললাম, তুমি কেন বুঝতে পারছো না? এই বাবুটাকে মেরে ফেলবে লিজা ভাবি। আমার কথায় রোদ্দুর ভাইয়া চমকে আমার দিকে তাকালো। তুমি যা বলার পরে বলো, তার আগে এই ডায়েরিটা একবার পড়ো প্লিজ। রোদ্দুর ভাইয়া আমার অনুরোধটা ফেলতে পারলো না। কিছুক্ষণ তাকিয়ে রইলো আমার দিকে। আমি নিজেকে সামলাতে পারছি না। কান্না ভেতর থেকে বেরিয়ে আসছে আমার। রোদ্দুর ভাইয়া বাবুটাকে বিছানায় শুয়ে দিল। ডায়েরিটা খুললো। কিছুটা নিশ্চিন্ত হলাম। চোখের পানি মুছে আমি বাবুর পাশে বসে ড্যাব ড্যাব চোখে বাবুটাকে দেখছি। আর ভাবছি, সবাই আমার রুমের দরজার সামনে চিৎকার করছে, কিন্তু আমি কি বুদ্ধিমান? আমি তো রোদ্দুর ভাইয়ার ঘরে। আমি সব কিছু ফাঁস করেই ছাড়বো। মনে কিছুটা প্রশান্তি অনুভব করলাম। রোদ্দুর তার ভাইয়ের ডায়েরিটা উল্টালো। জীবন নিয়ে কত কিছুই লেখা আছে। হঠাৎ থমকে যাওয়ার মতো একটা কথা। হোরের মতোই আমি একটা বউ চাই। সুন্দরী মায়াবী না হোক, কিছুটা হোরের মতোই হোক। হুর খুব মিষ্টি একটা মেয়ে। হাজারে একটা, না না লাখে একটা না। হুরের মতো কেউ নেই। আমার ভাইটা বড্ড হুর পাগল, বড্ডই বেশি। কিন্তু ওদের মধ্যে ফাটলটা আমার ভালো লাগে না। হুর এখানেই আসে না, রৌদ্রও যায় না। দূর থেকে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে সম্পর্কটাতে। কিন্তু দুইজন দুজনকে অনেক ভালোবাসে। আমিও হুরের মতো একটি বড় ভাই চাই। আমিও হুরের মতো একটি বউ চাই যে আমাকে খুব ভালোবাসবে। আমার বড়রা সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে করব, তাহলে অবশ্যই হুরকে এ বাড়িতে আসতে হবে। হুর আসবেই। আজ একটা মেয়ে দেখতে গিয়েছিলাম। রোদ্রুরের তো অনেকটাই অবাধ্য হয়ে গিয়েছে, যা মন চাই তাই করে। আজ আমার সাথে মেয়ে দেখতে গেল না। আর মেয়েটিকে পছন্দ হয় নাই বলে ভুল হবে, ভালোই লেগেছে। মা বাবার নাকি অনেক পছন্দ হয়েছে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। অনেক দিন পর আবার লিখতে বসলাম। লিজা নামের মেয়েটিকে বিয়ে করছি। এর মধ্যে কত কিছু হয়ে গেল। ইদানিং লিজা কেমন যেন পাল্টে গেছে মনে হয়। ওকে আমি ভালো মতো বুঝতে পারি না, একটু অদ্ভুত। ও আমাকে বেশি সময় দেয় না। আলহামদুলিল্লাহ, আমি বাবা হতে যাচ্ছি। এর চেয়ে খুশির খবর কী হতে পারে? আমি চাই আমার একটা ফুটফুটে মেয়ে হোক, আর আমি তার নাম রাখবো রোহানি। নামটা অনেক পছন্দ হয়েছে আমার। বহুত দিন পর আবার লিখতে বসলাম। আজ লিজার 3 মাস পূর্ণ হলো। আমি লিজা সম্পর্কে কিছু তথ্য জেনেছি। সেদিন লিজা আমার সহ সবার অগোচরে আমার বাচ্চাটা নষ্ট করতে যাচ্ছিল। আমি ধরে ফেলেছি, কিন্তু লিজা বাহানা দিল যে সে করতে চায় নাই। আসলে আমি বেশি কিছু ভাবছি। আল্লাহর অসীম রহমত, আমার সন্তান বেঁচে আছে। ইদানিং লিজা আর আমার মধ্যে মণিমালন্য হয়। কেন হয় জানি না, হয়তো প্রেগনেন্সির লক্ষণ। লিজার 8 মাস। আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। লিজা আমার পরিবারের ক্ষতি করতে এসেছিল এই বাড়ির বউ হয়ে। ও প্রতিশোধ নিতে এসেছে। আমি কি করব ভাবতে পারছি না। ও রোদ্রুরের ক্ষতি করতে এসেছে। এ বিষয়ে আমি কাউকে বলি নাই। লিজা আমার সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে আনুক, তারপর আমি সবাইকে বলবো। ডায়েরিতে আর লেখা নেই। রোদ্দুর ভাইয়া পাগলের মতো উল্টাচ্ছে। আমার রোদ্দুর ভাইয়াকে আমি জড়িয়ে ধরলাম। বললাম, হাইপার হচ্ছেন কেন? শান্ত হন। রোদ্দুর ভাইয়া আমায় ধরে কান্না করতে লাগলো। মিনিট 10 কিছুই বলেনি। রোদ্দুর ভাইয়া কিছুটা শান্ত হলো। শান্ত হতেই রোদ্দুর ভাইয়াকে সব খুলে বললাম। হসপিটালে রোহান ভাইয়ার কথা, লিজা ভাবির কথাও। রোদ্দুর ভাইয়ার চোখ লাল হয়ে গেল। আমি রোদ্দুর ভাইয়াকে শান্ত হতে বলছি। রোদ্দুর ভাইয়া নিজের মাথার চুলগুলো টানছে। আমার খুব ভয় করছে। আজ মহা প্রলয় ঘটতে চলেছে।
মুহূর্তেই রোদুর ভাইয়া কাকে যেন কল করলো, কিছু বলল, কেটে দিল। আরেক জায়গায় কল দিল, ওখানেও কিছু বলল, কেটে দিল। আবার কল দিল, বলল দ্রুত আমার বাড়ি ঘেরাও কর, ফাস্ট। রোদুর ভাইয়া আমার দিকে এগিয়ে এলো, কপালে একটা হালকা পরশ দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সঠিক মানুষটা দিয়েছেন। হুর বাবুকে নিয়ে আয় আমার সাথে। বাবুটাকে দেখলে আমার কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমি তো একদিনও কতগুলো চুমু খেয়েছি বাবুটাকে, তার হিসেব নেই। রোদ্দুর ভাইয়ার পিছু পিছু হাঁটছি। রোদ্দুর ভাইয়া দরজা খুলে বলল, বাড়িতে এমন চিৎকার চেঁচামেচি কেন? সকলের নজর আমাদের দিকে। লিজা ভাবি দৌড় দিল আমার দিকে। রোদ্দুর ভাইয়া জোরে ধমক দিয়ে বলল, স্টপ, এদিকে আসবেন না, বাবুর কাছে মোটেও না। সবাই ড্রয়িং রুমে আসো, যাও। লিজা ভাবি চিৎকার করে বলল, কি শুরু করছো তোমার জামাইবু? আমি বাবুর মা, বেঁচে আছি। আমার বাবু আমাকে দাও, না হয় কাউকে ছাড়বো না। রোদ্দুর ভাইয়া উচ্চস্বরে হেসে উঠল। লিজা ভাবি থেমে গেল। রোদ্দুর ভাইয়া বলল, বেবি তোমার? সিরিয়াসলি? যাকে 3 মাস থাকাকালীন অ্যাবর্শন করতে গিয়েছিলে? লিজা ভাবি চমকে উঠল। এর মধ্যে লিজা ভাবির বাবা গর্জে উঠে বলল, ওয়েট, চামড়া তলাটা। আমি এমপি না, আমি রৌদ্র। আমি মাফিয়া এইচবি রৌদ্র, বুঝলে? নর্দমার কিট। এর মধ্যে বাবুটা কান্না করে উঠল। আমি রতুর ভাইয়ের দিকে তাকালাম, বললাম, বাবু কাঁদছে তো, কি করব? মা দাদি দুজনেই তো অসুস্থ, ঘুমিয়ে আছে। আমি তো জানি না কিভাবে বাবু। আমার কাছে দাও, ওর খিদে পেয়েছে, দুধ খেতে দিই। এর মধ্যেই দুজন গার্ড দৌড়ে উপরে এলো, বলল, স্যার সব নিয়ে এসেছি। বাবুকে ফিডারে দুধ খাওয়ানো হলো। ঘুমন্ত অবস্থায় আমার কোলে নিজেকে কেমন মা মা লাগছে। রুদ্র ভাইয়া সহ সবাই সোফায় বসে আছে। এখন মাও এসেছে। আমি মাকে সোফায় বসিয়ে বাবুকে কোলে দিলাম। মা বাবুকে দেখে আর চোখের পানি মোছে। রুদ্র ভাইয়া গার্ড বলে ইশারা দিতেই গার্ডরা সবাইকে ঘিরে ফেললো। লিজা ভাবি সহ তার পরিবার ভয় পেয়ে গেছে। রুদ্র ভাইয়া আয়েশি ভঙ্গিতে সোফায় বসলো। মা শুধু দেখছে। আগেই আমি মাকে বলেছি আজ চুপচাপ দেখতে, মা তাই করছে। রাজু, ওদের নিয়ে আয় তো। কথাটা শেষ হতেই রাজু ভাইয়া দুটো ছেলেকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। লিজা ভাবির চোখ বড় বড় হয়ে গেছে। লিজা ভাবির মা বাবাও কেমন অদ্ভুত কারবার করছে। এর মধ্যেই কণা মেয়েটা চিল্লিয়ে বলল, দৌড়ে ছেলেটার কাছে ছুটে গেল কণা। কণা যেতেই লিজার পরিবার চিৎকার দিয়ে উঠল। হাজার হোক তাদের ছেলে বলে কথা। রোদ্দুরের ইশারায় গার্ডরা তাকে আটকে ফেললো। কণাকেও দূরে সরে রাখলো। রোদ্দুর ভাইয়া বলল, ঘটনা কি খুলে বললে ভালো হবে। এ কি, এই ছেলে তোমাদের ভাই? বিআই সাহেব, আপনি তো বলেছিলেন আপনার শুধু দুটো মেয়ে, কোনো ছেলে নেই, তাহলে এই মিথ্যা বললেন কেন? মা হাইপার হয় না, সব জানতে পারবে। আমার লিজে ভাবে কি একটু একটু সন্দেহ হয়েছিল, তবু রোহান ভাইয়ের কারণে কিছু বলিনি। হাজার হোক আমাদের বংশের বউ, কিন্তু এখন তো সে নিজেই নিজে সোহাগকে মেরে ফেলছে। খুনি সে, খুনি। এটা বলতেই লিজা ভাবি চিৎকার করে উঠল, বলল, আমি রোহানের বাবাকে মারতে চাইনি, আমি তো তোকে মারতে চেয়েছি, তোকে মাফিয়া এসপি রৌদ্র। রুদ্দুর ভাইয়া হেসে উঠল, বলল, আমাকে মারা তো সোজা, ঘরের শত্রু বিভীষণ। তা শুরু থেকে বল। সবাই চুপ হয়ে গেল। রুদ্দুর ভাইয়া নিজের মাথার চুল খামচে ধরে বলল, ঠিক আছে রাজু, এই ছেলেটিকে ইঞ্জেকশন পুশ কর। 24 ঘন্টায় ধোকে ধোকে মরবে, বলতে হবে না। না, আমি বলছি কিছু করবে না। আমরা 3 বোন, এক ভাই। আমার প্রিয় বোন লিসা আজ থেকে 2 বছর আগে আমার বোন তোমাদের ফার্সিটিতে চান্স পাই। তবে রুদ্র ছিল 1 বছরের সিনিয়র। প্রত্যেক মেয়ে রুদ্র বলতে পাগল হবে না কেন? রুদ্রের স্টাইল, চলন বেশভূষা বেশ সুন্দর, তবে রুদ্রের কোনো মেয়ের দিকেই ফিরে তাকাতো না। আমার বোনও সেই মেয়েদের মধ্যে একজন ছিল, তবে কখনো প্রকাশ করে নাই।
রুদ্রের মামাতো বোন মায়ার সাথে রুদ্র যাই একটু কথা বলতো। একদিন মায়ারা ভার্সিটির কমন রুমে এর পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ শুনতে পাই আমার বোন ও তার বান্ধবীদের কথোপকথন। মায়েরা মনে দুষ্টু বুদ্ধি করে আছে, সে সিনিয়র দেখে আমার বোনকে র্যাগিং করে। র্যাগিংয়ে আমার বোনকে ভর ভার্সিটির সামনে প্রপোজ করতে বলে। বোন বাধ্য হয়ে তাই করে, কিন্তু রুদ্র সেদিন আমার বোনকে রিফিউজ করে যা তা বলে, অপমান করেছিল। আমার বোন বাসায় তো ফিরেছিল, তবে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ওই ডায়েরিতে তো চারিদিকে আমার নাম ছিল, ওই ডায়েরির চারিদিকে তোমার নাম ছিল। সেই প্রতিশোধ নিতে তোমাকে এরকম করেছি। কিন্তু আমি রোহানের কাজকর্মে সরলতায় প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলি রোহানকে। তবে এই বাচ্চাটা এত তাড়াতাড়ি চাই না। এই দিন আমি প্ল্যান করতে গিয়েছিলাম, আমার ভাই একজন ডাক্তার। আমি শুধু তোমাকে মারতে চেয়েছিলাম রুদু, তাই তো প্ল্যান হিসেবে সেদিন ধরা পড়েছে। তবে দুদিন আগে আমি মোক্ষম সুযোগ পাই। আমি তো মনে করেছিলাম তুমি থাকবে গাড়িতে, কিন্তু রোহান আর বাবা কি করে এলো? লিসা, এই রোদ্দুরটা কি ওই মেয়েটি যাকে হেমন্ত অপমান করেছিল? পরবর্তীতে তো আমরা খুঁজেছিলাম। একটা কথা আছে না, অল্প জ্ঞান ভয়ঙ্করী। আমাদের হয়েছে সে দশা। সেদিন লিসা আমাকে নয় হেমন্তকে প্রপোজ করেছিল। মায়েরা হেমন্তকে দিতে বলেছিল। হেমন্ত ওকে সবার সামনে থাপ্পড় আর অপমান করেছিল। আর আমি পরবর্তীতে জানার পর হেমন্তের সাথে ঝগড়া করছি অনেক। হেমন্ত ক্ষমা চাইবে বলেছিল, তবে লিসা মেয়েটিকে আমরা আর পাইনি। আর সেদিন সময়ের আগেই রোহন ভাই অফিসে ফিরেছিল, গাড়িতে সমস্যা হয়েছিল। তাই আমি রোহন ভাই আর বাবাকে আমার গাড়িতে করে পাঠিয়ে দিই। আর অফিসের মিটিংটা আমি জয়েন করি। কিন্তু মাঝরাস্তায় তুমি যে জঘন্যতম চাল বিছিয়েছিলে, চাচিমা কান্নায় ভেঙে পড়লো। আমারও চোখের পানি থামছে না। লিজা ভাবি সহ সবাই কাঁদছে। একটা ভুল কত বড় ভুলে পরিণত করেছে। একজনের জীবনের জন্য অন্যজন সহ রোহান ভাইয়া আর চাচার জীবন দিতে হয়েছে। হঠাৎ বাবুটা কান্না করে উঠল। হয়তো সেও সাক্ষী দিচ্ছে তার মা কত বড় ভুল করেছে। একটা ভুলের জন্য বাবা হারিয়েছে সে। লিজা ভাবি বাবুর কান্না শুনে দৌড় দিল। রোদুর ভাইয়া গার্ড দিয়ে আটকে দিল তাকে। আমি দ্রুত রান্নাঘর থেকে দুধ আনলাম, ফিডার খাওয়াচ্ছি বাবুটাকে। আল্লাহ দোহাই, আমার বাবুটাকে দাও, আমি বাবুটাকে ছেড়ে বাঁচবো না। ও আমার রোহানের শেষ। যাও। সবাই থমকে গেল। রোদ্দুর ভাইয়া বলল, ভেতর আসুন আপনারা। বলার সাথে সাথে পুলিশ আর একজন উকিল ভেতরে এলো। লিসা, তুই তো জানিস আমি কে। নিশ্চয়ই পরিবারকে অনেক ভালোবাসিস। আমি চাইলে তোদের পরিবারকে জ্যান্ত পুঁতে ফেলার ক্ষমতা রাখি। নিশ্চয়ই আমার ক্ষমতা সম্পর্কে জানিস। তো উকিল যা বলে তাই কর, না হয় আমরা আবার সেই রূপ দেখবে। রোদ্দুর ভাইয়ার কথা লিজা সহ সবাই ভয় পেয়ে গেল। উকিল লিজা ভাবির থেকে সিগনেচার নিল আর একটাতে তাদের পরিবারের। কি আছে এই পেপারগুলোতে? না, আমার বাবু। সেখানেই ঢলে পড়ল। পুলিশদের হাতে এভিডেন্সগুলো দিল। লিজা ভাবিকে ছেড়ে দেয়া হলো। সে তার শাস্তি ঝুঁকে ঝুঁকে পাবে। আর লিজার বাবা ভাই অন্য ছেলেটাকে পুলিশ নিয়ে যাচ্ছে। নয় আমার আবার সেই রূপ দেখবে। আজ আমি এমপি রোদ্দুর বলে তোদের এটুকু শাস্তি দিচ্ছে, তবে দুইবার একই ভুল করো না, মাইন্ডেড। লিজা ভাবিকে তার বোন আর মা নিয়ে গেল। কেটে গেল আরো 3 মাস। এর মধ্যে দাদিও আমাদের ছেড়ে চলে গেছে। বাবা আর রোহান ভাইয়ার যাওয়ার সপ্তাহ পর দাদিও আমাদের ছেড়ে চলে যায়। ফারহান ভাইয়া মাছ দিয়ে এসেছিল, আবার চলে গেছে। লিজা ভাবি রোহানিকে দেখার জন্য অনেক দিনই আসতো, কিন্তু রোদ্দুর ভাইয়ার কড়া আদেশ, তাই বাড়িতে দারোয়ানরা ঢুকতেই দেয়নি। আমি এক হাতে সব সামনে হিমশিম খাচ্ছি। মাও অসুস্থ থাকে। রোহান ভাইয়ার বাবুটার নাম দিয়েছি রোহানি। রোহানির বয়সও 3 মাস। রোদুর ভাইয়া আমায় সময় দিতেই পারছে না। সে নিজেকে সামলে অফিস, রাজনীতি সবকিছু নিয়ে ব্যস্ত। তবে আমাকেও সময় দিতে চেষ্টা করছে। আজ ভার্সিটিতে যাচ্ছি। আমি এত ঝামেলার মধ্যে পড়াশোনা ছাড়িনি। রোদুর ভাইয়াকে কথা দিয়েছিলাম তো, আজ ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, সেটার জন্যই যাচ্ছি। রোহানিকে সাথে নিয়ে যাচ্ছি। ভার্সিটিতে এসেই লাবণীকে পেলাম।
আমার কয়েকজন বন্ধুবান্ধবও জুটেছে, ওরা খুব ভালো, সবাই রোহানিকে পেয়ে কি খুশি, কেউ কাউকে ছাড়ছে না। হঠাৎ একটা বোরকা পরা মহিলা দ্রুত গতিতে এসে বাবুকে লাবণীর হাত থেকে ছিনিয়ে নিল, বাবুকে নিয়েই দৌড় দিল। এটা দেখে আমি ঠিক থাকতে পারলাম না, মহিলার পেছন পেছন দৌড় দিলাম, চিৎকার করে বললাম, বাবু, আমার বাবু রোহানি। কান্না করে দিলাম। সাথে সাথে আমার বন্ধুরা সহ ভার্সিটির ছেলেমেয়েরা মহিলাটাকে ঘেরাও করে ফেললো। মহিলা থেকে একটা ছেলে রোহানিকে ছিনিয়ে নিল। রোহানি কান্না করে দিয়েছে, হয়তো ভয় পেয়েছে। আমি দৌড়ে রোহানিকে কোলে নিলাম। মহিলাটার মাস্ক খুলে ফেললো লাবণী। আমি চমকে উঠলাম, আরে এটা তো লিজা ভাবি, নিজের কি দশা করেছে। এক ধ্যানে রোহানি আর আমার দিকে তাকিয়ে আছে। রোহানি আমার কোলে আসতে কান্না থামিয়ে দিয়েছে, খিলখিল করে হাসছে। হুর, আমি আর পারছি না, আমার বাবুকে দিয়ে দাও, আমি ওকে ছাড়া সত্যি পারছি না। আমি জানি না আমি ভুল করেছি, আমাকে মাফ করে যায় না রুদ্র, তো আমাকে বাবুটাকে মুখও দেখতে দেয় না। আমি কেন যেন লিজা ভাবির কান্না সহ্য করতে পারলাম না। রোহান ভাইয়ার শেষ কথাগুলো মনে পড়ছে। রোহান ভাইয়া বাঁচতে চেয়েছিলেন, এই বাবু নিয়ে কত স্বপ্ন ছিল, কত না রঙিন স্বপ্ন বুনেছিলেন। আমি চিৎকার করে বললাম, প্লিজ থামুন, আপনি আপনি একজন খুনি, যে যে সে তার স্বামী শ্বশুরকে মেরে ফেলতে পারে, সে তার বাবুকে ক্ষতি করতে দুবারও ভাববে না। আর এটা আপনার বাবু না, এটা আমার বাবু, আমার আর রোদ্দুরের। দ্রুত সেখান থেকে চলে আসলাম, আর ভার্সিটিতে থাকলাম না। রাতে রোহানিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না, বিরক্ত হয়ে বসে আছি। কিভাবে ঘুম পাড়ানো যায়, আমি এই চিন্তায় এতটাই মগ্ন হয়ে আছি যে কখন রোদ্দুর ভাইয়া রুমে এসেছেন খেয়ালই নেই। হঠাৎ রোহানিকে রুদ্র ভাইয়া কোলে তুলে নিল। আমি হাঁ করে তাকিয়ে আছি। রুদ্র ভাইয়া ভ্রু কুচকে ইশারা দিল, কেন তাকিয়ে আছি। ওর স্টাইলে খুব হাসি পাচ্ছে। খিলখিল করে হাসতে লাগলাম আমি। আমার হাসি দেখে রোহানিও হাসছে। হাসি থামিয়ে বললাম, আমি রোহানির মা হয়ে ঘুম পাড়াতে পারছি না, তুমি কি করে পারবে। রুদ্র ভাইয়া চোখ মিট মিট করে তাকিয়ে দ্রুত আমার দিকে এগিয়ে এলো। রোহানিকে বিছানায় শুয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দুহাত চেপে ধরে বলল, কি বললি তুই? আমি রোদ্দুর পারি না? তুই যদি রোহানির মা হয়ে থাকিস, আমিও বাবা, আমি পারবো না কেন? কেন জানি রুদ্র ভাইয়ের কথাগুলো শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, হাসতে শুরু করলাম। আমার হাসা দেখে রুদ্র ভাইয়া বাঁকা হাসি দিল। হঠাৎ তার ঠোঁট দুটো আমার ঘাড়ে আলতো ছোঁয়ালো। আমার হাসি থেমে গেল, কেঁপে উঠলাম। রুদ্র ভাইয়া মাথা উঁচু করে বলল, আমি কিরে, হাসি থেমেছে? নিবু নিবু চোখে তাকালাম, বললাম, শয়তান নির্লজ্জ বেলগাছের আঠা। রুদ্র ভাইয়া বলল, তাই আয় তোকে দেখাই এগুলো কিভাবে হওয়া যায়। এটা বলে সে আমার ঠোঁট তার সাথে মিলিয়ে নিল। তার উষ্ণ ছোঁয়া, শক্ত বন্ধনের নরম আলতো স্পর্শ, আমি দুনিয়ার সব কিছু ভুলে রুদ্র ভাইয়াতে মত্ত হয়েছি। রুদ্র ভাইয়ারও একই দশা, আমার কাছে এসে সে নিজেকে হারিয়ে ফেলছে। আমি আর রুদ্র ভাইয়া দুজনই খুব নিকটে, গভীরভাবে নিজেদের মধ্যে আবদ্ধ। হঠাৎ রোহানির চিৎকার করে কান্না শুরু। আমি রুদ্র ভাইয়াকে ধাক্কা দিয়ে ফেলে রোহানিকে কোলে তুলে নিই। নিজেকে ঠিক করে সামলে রোহানির দিকে মন দিলাম। রুদ্র ভাইয়া নিভু নিভু চোখে তাকিয়ে বলল, বাবা হয়ে গেছি রে, ওটা স্ত্রীর কাছে যাওয়া যাবে না, স্ত্রী এখন মা হয়ে গেছে। ওই বাবুই, কান্না তোর এখনই করতে হলো? আমি রুদ্র ভাইয়ের দিকে হাতে চুপ থাকতেই ইশারায় বললাম তাকে। মিনিট পাঁচেক পর রোহানি ঘুমিয়ে গেল। আমি দোলনায় শুইয়ে দিলাম। দোলনায় শুয়ে বেডে বসতেই রুদ্র ভাইয়া পেছন থেকে জড়িয়ে ধরলো, বলল, তুই বড় হয়ে গেছিস রে, ওর পরে ঘর বলেই পাক্কা হয়ে গেছিস। 4 মাস হতে চললো, তুই যেভাবে সব কিছু সামাল দিয়েছিস, মাশাল্লাহ। আর রোহানিকে মা না হয়ে? আমি রুদ্র ভাইয়ার মুখে হাত দিয়ে থামিয়ে দিলাম, বললাম, আমি রোহানির মা। জন্ম দিলে কি মা হওয়া যায়? মা তো মাই হয়। আমি রোহানির মা। জানো, নারী পূর্ণ হয় মাতৃত্বের স্বাদে। নারী তখন ত্যাগী যখন সে মা মমতাময়ী। রুদ্র ভাইয়া আমাকে আরো বেশি করে তার সাথে মিশিয়ে নিয়ে বলল, বড্ড বেশি ভালোবাসি তাকে ওর পরে, শুক্রিয়া। আমিও রুদ্র ভাইয়াকে জড়িয়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিলাম। কেটে গেল আরো 2 মাস। এত ঝামেলার মধ্যে আবারও দুমুঠো সুখ এসেছিল আমাদের পরিবারে। ইদানিং রোহানি হামাগুড়ি দিতে শিখেছে। চাচিমা তো সারাদিনই রোহানি রোহানি করে। তার আমার বাবুইটাকে আমাকে জ্বালিয়ে মারে। ভালোই লাগে, মাতৃত্বের সাহায্যে পাই। আজ নিজেকে সাজিয়েছি। আজ তো স্পেশাল ডে। আমার আর রুদ্র ভাইয়ের বিয়ের 1 বছর হয়েছে।
রোদ্দুর ভাইয়ার কি মনে নেই আজকের কথা? নাও থাকতে পারে, বেচারা অনেক কষ্ট করে অফিস রাজনীতি এগুলো নিয়ে। আমিই না হয় সারপ্রাইজ দিই। অপেক্ষা করছি রোদ্দুর ভাইয়ার জন্য। রাত কম তো হলো না। অপেক্ষা করতে করতে কখন যে রোহানিকে নিয়ে ঘুমিয়ে পড়লাম জানিই না। হঠাৎ রোহানির চিৎকারে জেগে উঠলাম, হন্তদন্ত করে উঠলাম। রোহানির আবার মাঝরাতে ক্ষুধা পায়। ফ্লাস্ক থেকে ফিডারে দুধ নিয়ে রোহানিকে দিলাম। রোহানি খেয়ে ঘুমিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। রোদ্দুর ভাইয়া কি এখনও আসেনি? রুম থেকে বেরিয়ে খুঁজে এলাম, চাচি মাকে দেখে এলাম। না, নেই, রোদ্দুর ভাইয়া আসেনি। একটু ভয় লাগলো। কোথায় সে? আজ আসতে লেট করছে কেন? সে তো কখনো এমন করে না। রোহানির পাশে বসলাম। রোদ্দুর ভাইয়ার মোবাইলে কল দিলাম। মোবাইলটা বাজলো, তারপর বন্ধ হয়ে গেল। চিন্তায় আছি। রাজু ভাইয়াকে কল দিলাম। রাজু ভাইয়া বলল সে জানে না, তার সাথে বিকেলেই শেষ কথা হয়েছিল, সে দেখছে বিষয়টা। এই বলেই কেটে দিল। বসে আছি, চিন্তা হচ্ছে। চিন্তা করতে করতে আবারও ঘুমিয়ে গেলাম। সকালে মোবাইলের কলের আওয়াজে লাফিয়ে উঠি আমি। মনে করেছিলাম রোদ্দুর ভাইয়ার কল, কিন্তু না, একটা আননোন নাম্বারের কল। সাথে সাথে রিসিভ করলাম। অপর পাশের ব্যক্তিটা কিছু বললো, তাতে আমার বিশ্বাস হলো না। ফোন কেটে দিল। ওই নাম্বার থেকে মেসেজ এলো, অনেকগুলো ছবি। ছবিগুলো দেখে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। বারবার মনে হচ্ছিল ছবিগুলো মিথ্যে। মোবাইলটা উঠিয়ে ওই নাম্বারে কল দিলাম। রিসিভ করলো না। আবার একটা মেসেজ এলো, ওটা একটা অ্যাড্রেস লেখা আছে, ওখানে যেতে বললো। আমি তবুও ওই নাম্বারে ফোন দিলাম। এবারও বন্ধ বলছে। আমি রোহানিকে চাচিমার কাছে রেখে বাড়ি থেকে ওই অ্যাড্রেসটার উদ্দেশ্যে বের হলাম। এটা একটা হোটেল। ঢুকে গেলাম। 107 নাম্বার রুমে যেতে বলেছিল ওই অজ্ঞাত ব্যক্তি। 107 নাম্বার রুমের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই আমার পায়ের নিচে মাটি সরে গেল। সমস্ত শরীর কাঁপছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। আমি চিৎকার করে বললাম, রোদ্দুর ভাইয়া! বসে আছি সেই নদীটার কাছে। আমি, রোদ্দুর আর রোহানি রোদ্দুরের কোলে। আকাশের জ্যোৎস্না স্নাত রাতে জ্যোৎস্নার আলো উপভোগ করছি। নদীর পানি ঝিকঝিক করছে, ঢেউ উঠেছে, রিমঝিম ঠান্ডা মৃদু বাতাস। আমি রোদ্দুর ভাইয়ার না, রোদ্দুরের কাঁধে মাথা রেখে শুয়ে নদীর অপর তীরের দিকে তাকিয়ে আছি। সকালের ঘটনাটা ভাবছি। আননোন নাম্বার থেকে রোদ্দুরের পিএ কল দিয়েছিল। আসলে কাল রাতে অফিস মিটিং, আবার মন্ত্রণালয়ের কাজ, সব মিলিয়ে রোদ্দুর আমাদের ম্যারেজ ডে ভুলে গিয়েছিল, তাই ফ্রি হতে এগুলোর আয়োজন করে। কিন্তু আফসোস, সকাল হয়ে গেছে। রোদ্দুর কী করবে? তাই তার পিএকে দিয়ে কল দিতে বলেছে। রোদ্দুরের অবস্থা খারাপ, সে এইখানে আছে। তার অবস্থা শোচনীয়। প্রথমে ভয় পেয়ে যাই, তারপর ভাবি তাহলে হসপিটালের পরিবর্তে হোটেলে কি করছে। তখনই মেসেজে ছবি আসে। ছবিতে দেখি রোদ্দুর হোটেলের খাটে বেহাল দশায় পড়ে আছে। কিছুক্ষণ পর রাজু ভাইয়ার কল আসে। তারপর উনি বলল, রোদ্রুর হোটেলে আছে। মিটিং শেষ করতে করতে 4টার উপর বেজে গেছে, তাই বাসায় আসে নাই। একটু অসুস্থ হয়ে পড়েছে আর কি। আমি হোটেলে যেতেই দরজা খুলতেই খাটে লাল কিছু দেখতে পাই। প্রথমে তো আমি মনে করেছিলাম রক্ত হবে হয়তো। কান্না পাচ্ছিল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। ভেতরে যেতেই রোদ্দুরকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। রোদ্দুর ভাইয়া বলে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়লাম। চুপ চুপ, মাথা মোটা মেয়ে। আমি তো জামাই। ভাইয়া কি রে? দেখ তো আমার পেয়ে কেমন হাসছে। আমি মাথা উঠিয়ে পিয়ের দিকে তাকাতে সে হাসতে হাসতে চলে গেল। রোদ্দুরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। বললাম, আপনি খুব পচা রোদ্দুর ভাইয়া, খুব। আমি আপনার সাথে আর কোনো কথা বলবো না। আমি কষ্ট পেয়েছি। আপনি আমাকে কেন ফোন দিয়ে জানালেন না? জানেন আমি আপনার জন্য কত অপেক্ষা করেছি। আজ তো আমাদের ম্যারেজ ডে। সরি পাগলি, সরি। আমি আসলে বিজি ছিলাম অনেক। তাছাড়া মোবাইলে চার্জ ছিল না। আর দেখ, তোর জন্য সারপ্রাইজ। রুমে চোখ বুলালাম, মুচকি হাসলাম। রোদ্দুর আমার জন্য সময় বের করে এগুলো করেছে, এতে আমি অনেক খুশি হয়েছি। লজ্জায় মাথা নিচু করে ফেললাম। রোদ্দুর আমার দিকে ঝুঁকে বলল, একটা কথা দিবি প্লিজ? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা করলাম। বলল, আজ থেকে ভাই বলিস না আর। রোদ্দুর নিজের বুকে হাত রেখে বলে, এখানে শান্তি মেলে না। আমি চোখে ইশারা দিলাম, আর বলবো না। রোদ্দুর নিজের পিয়েকে ডাক দিল। সে সাথে সাথে একটা কেক নিয়ে ঢুকলো। কেক সাজানো হলো। আমি কেক কাটবো এর আগেই কেকের গন্ধে বমিট করে ফেললাম। হঠাৎ চক করে রোদ্দুরের উপর ঢলে পড়লাম। যখন হুঁশ ফেরে তখন আমি হসপিটালে। রোদ্দুরের মুখে হাসি। আমার দিকে তাকিয়ে আছে সে অশ্রু ভরা চোখে। আমি বুঝতে পারছি না কি হয়েছে।
রোদ্দুর আমার হাত ধরে যখন বলল, আমরা মা বাবা হতে চলেছি রে পাগলি, দ্বিতীয়বার মা বাবা হতে চলেছে। সাথে সাথেই আমার পেটে হাত চলে গেল। মা তো আমি কবেই হয়ে গেছি, মাতৃত্বের স্বাদ তো কবেই পেয়েছি, এখন মাতৃত্বের কষ্টটা ভোগ করতে চাই। মুখে মুচকি হাসি ফুটে উঠলো আমার। বাসায় আসতে আসতে দুপুর হয়ে এলো। আমরা আসতেই রোহিণী খুশিতে হামাগুড়ি দিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো। আমার কেন যেন মায়ের সামনে লজ্জা লাগছে, তাই রোহিণীকে নিয়ে চলে এলাম রুমে। রোদ্দুর মাকে এই খবরটা দিল। মা খুশিতে কথা বলতেই ভুলে গেছে। ফারহান ভাইয়া থেকে শুরু করে সবাই জেনে গেছে ফারহান ভাইয়া আর মামা মামিরা আসছে আজ ইমার্জেন্সি ফ্লাইটে। বাসায় আগে থেকেই রাজু ভাইয়া আর তার মা বাবা এসেছে। মায়ের আপুও এসেছে, তার মা বাবাও। মায়ের আপুর বিয়ে ঠিক হয়েছে। আমার হাত ধরে বারবার ক্ষমা চেয়েছে, আমিও খুশি মনে ক্ষমা করে দিয়েছি। রোদ্দুর একটু সুযোগে আমাকে রোহানিকে নিয়ে এই নদীর বালুচরে এসেছে। রোদ্দুর হুরকে মুচকি হাসতে দেখে বলল, আমাদের দুমুঠো শোক যেন সারা জীবন থাকে, আর আমি যেন শত পরিস্থিতিতে তোর মুখে শোকের হাসি ফুটিয়ে তুলতে পারি। আজ নিজেকে রোদ্দুরের চোরাবালির পূর্ণতা লাগছে। আমি মাথা উঠিয়ে দেখলাম রোহানি ঘুমিয়ে গেছে। রোহানির কপালে একটা পরশ এঁকে দিলাম, রোদ্দুরের ঠোঁটে আস্তে করে একটা পরশ দিলাম, বললাম, রোদ্দুরে চোরাবালি, দাদা ভাইয়ের কাহিনীর চোরাবালি। জানো, আজ আমি বুঝতে পেরেছি এর অর্থ। রোদ্দুর আরেক হাতে আমায় জড়িয়ে ধরলো। দুজন বসে আছি, কোনো বাধা নেই আর। আমাদের ভালোবাসাও আজ পূর্ণতা পেল। দিগন্তে বসে আছে নরনারী, শত বাধা পেরিয়ে আজ সুখ নগরী সুখে আচ্ছন্ন।